ওয়েলকাম টু এমসিএসএ ক্লাসেস। মালদা সিভিল সার্ভিস একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে সম্প্রতি ইতিহাসের উপরে এমসিকিউ এর সিরিজ নিয়ে আসছি এবং এই সিরিজটা প্রাচীন ভারতের ইতিহাসের উপরে অলরেডি শুরু করেছি এবং সেই জায়গায় লাস্ট ষোড়শ মহাজন পদ পর্যন্ত আমাদের ভিডিও কিন্তু কমপ্লিট হয়েছে। এবার আমরা মগধের উত্থানের উপরে ভিডিও করছি এবং মোট দুটো ভিডিও এই ক্ষেত্রে আমরা কিন্তু করে থাকবো। একটা ভিডিও যেটা এখন বর্তমানে ভিডিওটা হবে সেটা, এবং এর পরবর্তীতে আরেকটা মগধের উত্থানকে নিয়ে ভিডিও হবে। তো এই ভিডিওগুলো কেন তৈরি করা হচ্ছে? এই ভিডিওগুলো শুধুমাত্র তোমাদের পড়াশোনার যে ফাউন্ডেশনটা সেটাকে রেডি করার জন্য তৈরি করা হচ্ছে। যদি খুব ডিপলি এই ভিডিওগুলোকে পড়ো, যারা নতুন ছাত্র তারাও এবং যারা পুরনো ছাত্র তারাও যদি ভিডিওগুলোকে দেখো এবং ভিডিওগুলোকে দেখে যদি এগুলোকে যদি একটু রিয়ালাইজ করো, তাহলে দেখতে পাবে যে আস্তে আস্তে বিষয়গুলোর যে তোমাদের ভিত্তি যে দুর্বল যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে থাকবে এবং সেই ক্লিয়ার করার উদ্দেশ্যেই এই ভিডিওগুলোকে তৈরি করা। তো যাই হোক, আর বেশি কিছু কথা বলবো না। তোমাদের যদি চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে এই চ্যানেল রেকমেন্ড করবে। ঠিক আছে? একদম প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে সমস্ত জায়গাতে ছেলে বা মেয়েরা, শিক্ষার্থীরা যাতে চাকরির পড়াশোনা বা ফাউন্ডেশন রেডি করার মতো যদি নিজের জ্ঞান তৈরি করতে পারে, সেই উদ্দেশ্যে এই ভিডিওগুলো তৈরি করা। কিছু ভিডিও আমাদের এমসিকিউ সিরিজ হিসাবে আসছে, কিছু ভিডিও আবার ফিরে আমাদের সাবজেক্টিভ হিসাবে আসছে। অলরেডি সাবজেক্টিভ হিসাবে সংবিধানের উপরে আমাদের সিরিজ তৈরি হচ্ছে এবং এমসিকিউ হিসাবে তোমার হচ্ছে ইতিহাসের উপরে সিরিজ তৈরি হচ্ছে। তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি কিন্তু হচ্ছে মগধের উত্থানের উপরে যে ভিডিও তৈরি করেছি এমসিকিউ ভিডিও, সেই ভিডিওটা মানে যে প্রেজেন্টেশনটা তৈরি করেছি সেটাকে কি ভিডিও হিসাবে তোমাদের সামনে প্রস্তুত করছি। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে সেই মগধের উত্থান। ঠিক আছে? মগধের উত্থান নিয়ে এখানে রয়েছে। মগধের উত্থানে যে বংশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল সবাই জানো, যে হর্যঙ্ক বংশ, শিশুনাগ বংশ এবং নন্দ বংশ। তো এর মধ্যে থেকে হর্যঙ্ক বংশের নাম সবাই আমরা কম বেশি জানি। এই হর্যঙ্ক বংশ বলতে দেখো, হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার। এই হচ্ছে তোমার হচ্ছে 544 থেকে তোমার হচ্ছে 492 বিসি পর্যন্ত এই ছিল। তো বিম্বিসার কতদূর পর্যন্ত এইটাকে রেখেছিল মগধের এই রাজগৃহ এবং তার আশেপাশে অঞ্চল থেকে। তারপর বিম্বিসারের ছেলেই হচ্ছে কি স্যার তোমার হচ্ছে অজাতশত্রু। এই অজাতশত্রু যদি তুমি দেখো, এই যে সবুজ রঙের যেটা রয়েছে, এই বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত অজাতশত্রু সিংহাসনে মানে তোমার হচ্ছে কাজ করেছে। এবং অজাতশত্রু কত সাল থেকে কত সাল? তোমার হচ্ছে 460 থেকে 380 বিসি। এরপর দেখো তোমার হচ্ছে এটাই তোমার হচ্ছে শিশুনাগ বংশ কি করলো, এটাকে আরো এক্সটেন্ড করলো। এবং শিশুনাগ বংশ কত থেকে এক্সটেন্ড করলো? তোমার হচ্ছে 445 বিসির দিকে এক্সটেন্ড করলো। তো দেখবে শিশুনাগ বংশের এক্সটেনশনটা কত দূর, প্রায় এতটা, উজ্জয়ন পর্যন্ত এতটা জায়গা দখল করেছে শিশুনাগ বংশ। তারপর সর্বশেষ হচ্ছে নন্দ। সব থেকে বেশি পরিমাণে যদি এক্সটেনশন যদি কেউ করে থাকে নন্দ বংশ, মহাপদ্মনন্দ, ধরনন্দ, তারা তোমার দেখতেই পাচ্ছ একদম এইখান থেকে শুরু করে প্রায় একদম তোমার হচ্ছে পশ্চিম ভারতের কিছুটা অংশ নিয়ে, উত্তর ভারতের কিছুটা অংশ নিয়ে, পূর্ব ভারতের একদম পুরো বাংলাদেশের যে এখন বর্তমান জায়গা সেই জায়গাটা পুরোটা দখল করে নিয়েছিল। তো এইভাবে প্রায় 16টা মহাজন পদের মধ্যে একটাই মহাজন পদের সব থেকে বেশি শক্তিশালী অস্তিত্ব ছিল। তো সেই মহাজন পদটার নাম হচ্ছে কি তোমার হচ্ছে কি মগধ, এবং এইটাই হচ্ছে কি মগধের উত্থান। তাহলে মগধের উত্থান কাকে কেন্দ্র করে হয়েছিল? 3টা বংশকে কেন্দ্র করে। একটা হর্যঙ্ক বংশ, একটা যে শিশুনাগ বংশ, একটা নন্দ বংশ। এর পরবর্তীতে মৌর্য বংশ কিন্তু আরো শক্তিশালী ভূমিকা পালন করেছিল। যেহেতু আমরা মৌর্যদেরটা আলাদাভাবে পড়বো সেই জন্য এখানে ওটা দেওয়া নেই। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমরা পড়ার মধ্যে যাচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 1। ঠিক আছে? কি বলছে? বলছে মগধ রাজ্যের প্রথম শাসন, তোমার হচ্ছে শাসক রাজবংশের নাম কি ছিল? তো প্রথম শাসক রাজবংশের নাম গিয়ে কি ছিল স্যার? তোমার হচ্ছে মগধের প্রথম শাসক রাজবংশের নাম হচ্ছে কি হর্যঙ্ক বংশ। প্রথম হচ্ছে হর্যঙ্ক, মাথার আগে হর্যঙ্ক বংশ প্রথম। ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে কি শিশুনাগ বংশ। তৃতীয় হচ্ছে কি শিশুনাগের পরে হচ্ছে নন্দ বংশ। চতুর্থ হচ্ছে মৌর্য বংশ। মৌর্যর পরে হচ্ছে কি শুঙ্গ বংশ। শুঙ্গ বংশের পর হচ্ছে কাম্য বংশ।
কাম্য বংশের পরে হচ্ছে কুষাণ বংশ, কুষাণদের পরে হচ্ছে কি কে গুপ্ত, গুপ্তর পরে হচ্ছে হর্ষ। আমি বলতে চাইছি এগুলো সব হচ্ছে কি মগধের বংশ, মগধকে কেন্দ্র করে এই বংশগুলো কিন্তু কাজ করেছে। ঠিক আছে, তো যাই হোক এখানে আমরা তিনটে বংশের উত্থানের সম্বন্ধে পড়বো। একটা হর্যঙ্ক, তাহলে হচ্ছে প্রথম, ঠিক না, তাহলে হচ্ছে মগধের প্রথম শাসক রাজবংশ হচ্ছে নাম হচ্ছে কি হর্যঙ্ক বংশ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার হচ্ছে কত? কোশ্চেন নাম্বার হচ্ছে 2। হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? তো হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তার নাম হচ্ছে বিম্বিসার। ঠিক আছে, বিম্বিসার। দেখো বিম্বিসার কত থেকে কত, 500 তোমার হচ্ছে 44 বিসি থেকে 492 বিসি পর্যন্ত সিংহাসনে ছিলেন বিম্বিসার। আর দেখো হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা তিনি এবং মগধের প্রথম গুরুত্বপূর্ণ শাসক। এই বিম্বিসার হচ্ছে তার হচ্ছে মগধের প্রথম গুরুত্বপূর্ণ শাসক। ক্লিয়ার? পরবর্তীতে নেক্সট কোশ্চেন হচ্ছে কত? কোশ্চেন নাম্বার হচ্ছে তোমার হচ্ছে 3। কোশ্চেন নাম্বার 3 বলছে বিম্বিসারের রাজধানী কোথায় ছিল? তো মাথায় রাখবে বিম্বিসার যখন তার সাম্রাজ্য চালাচ্ছিল তখন কিন্তু রাজধানী ছিল হচ্ছে গিরিব্রজ, অর্থাৎ গিরিব্রজের আরেক নাম হচ্ছে কি রাজগৃহ। দেখো ওটাই লেখা আছে, বিম্বিসারের রাজধানী ছিল হচ্ছে রাজগৃহ, রাজধানী স্থাপন করেছিল যা বর্তমানে বিহারের রাজগীর জেলাতে অবস্থিত। তোমাদের বলে রাখি এই মগধের কিন্তু রাজধানী 3বার তোমার হচ্ছে চেঞ্জ হয়েছে। প্রথম হচ্ছে কি রাজগৃহ, এই রাজগৃহের আরেকটা নাম হচ্ছে গিরিব্রজ। মগধের দ্বিতীয় হচ্ছে কোথায় তোমার হচ্ছে বৈশালী, আর তৃতীয় বা লাস্ট হচ্ছে পাটলিপুত্র। এই পাটলিপুত্রই বর্তমানে হচ্ছে কোথায় স্যার? বিহারের পাটনা। আর স্যার এই রাজগৃহ বিহারের কোথায়? রাজগীর। তো আশা করে বুঝাতে পারলাম। ঠিক আছে, তাহলে বিম্বিসারের সময় কোথায় ছিল? রাজগৃহ বা গিরিব্রজ। তারপর নেক্সট কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার 4। বিম্বিসার কোন ধর্মের প্রতি আকৃষ্ট ছিলেন? বলছি হিন্দু, বৌদ্ধ, জৈন না তোমার হচ্ছে খ এবং গ উভয়। বিম্বিসারের তোমার হচ্ছে প্রথম কথা বলি যে বিম্বিসার তোমার হচ্ছে গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন। ঠিক আছে, বিম্বিসার কার সমসাময়িক ছিল? গৌতম বুদ্ধের সমসাময়িক ছিল। কিন্তু সমসাময়িক থাকলেও তিনি কিন্তু শুধুমাত্র বৌদ্ধ ধর্মকে নিয়েই ছিলেন এমন কোনো ব্যাপার নেই। অর্থাৎ বৌদ্ধ ধর্মের সাথে সাথে জৈন ধর্মও কিন্তু তার সঙ্গে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। সেই জন্য দেখো এখানে উত্তর কিন্তু খ এবং গ দুটোই। ঠিক আছে, শুধুমাত্র বৌদ্ধ ধর্ম নয়, এই সময় কিন্তু এই দুটোই ধর্ম নিজে থেকে কিন্তু শ্রীবৃদ্ধি করছিল। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে স্যার? ডি। তারপরে কোশ্চেন নাম্বার নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কত? 5। বলছে বিম্বিসার কিভাবে সাম্রাজ্যের বিস্তার করেছিলেন? বিম্বিসার যুদ্ধের মাধ্যমে, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, কূটনৈতিক মাধ্যমে না মানে খ আর গ উভয়? তো বিম্বিসার কিন্তু মানে বিবাহের মাধ্যমেও করেছিল, কূটনৈতিক মাধ্যমেও করেছিল। সেই কারণে অ্যান্সার কি হবে? খ এবং গ উভয়। দেখো এই কথাটা লেখা আছে বিম্বিসার তোমার কি করেছিল? বিম্বিসার কৌশল, বৈশালী এবং তোমার হচ্ছে মল্লের রাজকন্যাকে বিবাহ করেছিল। ঠিক আছে, তাহলে হচ্ছে রাজকন্যা বিবাহ করেছিল। তাহলে বিবাহ নীতি নিয়েছিল কোথায় নিয়েছিল? তাহলে কৌশল, তোমার হচ্ছে বৈশালী আর হচ্ছে মদ্র। আবার সেই বিম্বিসারী আবার জয় করেছিল কোথায়? অঙ্গ, ব্রহ্মদত্তকে হারিয়ে। ঠিক আছে, এবং তাহলে এটা হচ্ছে রাজনৈতিক। তাহলে বিম্বিসার শুধু যে বিবাহিক নীতিও নিয়েছিল সেটা নয়, বিবাহ নীতির সাথে সাথে আবার তোমার হচ্ছে কি কূটনৈতিক সম্পর্কও নিয়েছিল। সেই কারণে অ্যান্সার কি হবে স্যার? খ এবং গ উভয়। নেক্সট কোশ্চেন নাম্বার কত স্যার? কোশ্চেন নাম্বার তোমার হচ্ছে 6 নম্বর কোশ্চেনে কি বলছে? বলছে বিম্বিসার তোমার হচ্ছে কোন রাজ্য জয় করেন? তো আমি এখনই বললাম অঙ্গ। এই অঙ্গের রাজধানী কোথায় ছিল? চম্পায়। অলরেডি আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি। দেখো বিম্বিসার অঙ্গরাজ্য জয় করেছিল এবং চম্পা বন্দরের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতো। চম্পা ওদের বন্দর ছিল, ওদের রাজধানী। আর বিখ্যাত বন্দর হচ্ছে কি তাম্রলিপ্ত।
এই তাম্রলিপ্ত বন্দরের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতো। এবং অঙ্গে যখন বিম্বিসার হারিয়েছিল, অঙ্গের রাজা কে ছিল? ব্রহ্মদত্ত, অর্থাৎ ব্রহ্মদত্তকে বিম্বিসার হারিয়েছিলেন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার হচ্ছে 7। 7 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বলছে বিম্বিসারের পুত্র কে ছিল? কালাশোক, অজাতশত্রু, মহাপদ্মনন্দ না ধরানন্দ? একদমই না স্যার, এই কালাশোক ছিল হচ্ছে তোমার হচ্ছে শিশুনাগ বংশের শ্রেষ্ঠ রাজা। অজাতশত্রু হচ্ছে বিম্বিসারের পুত্র। আর তোমাদেরকে বলে রাখি, এই অজাতশত্রু হচ্ছে হর্যঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা। মহাপদ্মনন্দ হচ্ছে নন্দ বংশের শ্রেষ্ঠ রাজা। এই হ্যাঁ, নন্দের শ্রেষ্ঠ, আর শুধু শ্রেষ্ঠ না, নন্দের হচ্ছে প্রথম। আর ধরানন্দ হচ্ছে কি স্যার? নন্দ বংশের শেষ রাজা। নন্দ বংশের শেষ রাজা। তাহলে অজাতশত্রু বিম্বিসারের পুত্র ছিল এবং উত্তরাধিকারী সূত্র মানে তিনি ছিলেন। কিন্তু মাথায় রাখবে, এই বিম্বিসারের পুত্র অজাতশত্রু বিম্বিসারকে হত্যা করে। বিম্বিসারকে তোমার অজাতশত্রু তাহলে হত্যা করেছিল। তো কাকে হত্যা করেছিল স্যার? কাকে করেছিল? তোমার হচ্ছে বিম্বিসারকে। বিন্দুসার না, বিন্দুসার হচ্ছে তোমার হচ্ছে মৌর্য বংশের, আর বিম্বিসার হচ্ছে হর্যঙ্ক বংশের। ঠিক আছে? নেক্সট পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার হচ্ছে তোমার হচ্ছে 8। বলছে অজাতশত্রু কিভাবে সিংহাসনে আরোহণ করেছিলেন? পিতার মৃত্যুর পর পিতাকে হত্যা করে, না জনগণের সমর্থনে, না রাজ্যাভিষেকের মাধ্যমে? তাহলে কি হবে? পিতাকে তাহলে হত্যা করে। এবং তার পিতার নাম হচ্ছে কি ছিল স্যার? তাহলে বিম্বিসার। দেখো ওটাই লেখা আছে, অজাতশত্রুর পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেন, এবং যার জন্য হর্যঙ্ক বংশকে মানে তোমার হচ্ছে হত্যা বংশ, রাজবংশ বলা হয়ে থাকে। পিতৃ হত্যা তোমার হচ্ছে পিতৃ হত্যা বংশ বলা হয় হর্যঙ্ক বংশকে। বিম্বিসার তোমার হচ্ছে মেরে ফেলেছিল। তারপর নেক্সট কোশ্চেন, অজাতশত্রু কোন যুদ্ধে কৌশলকে জয়লাভ করেছিল? তো কাশীর যুদ্ধে। ঠিক আছে? কাশীর যুদ্ধে অজাতশত্রু তাহলে কোন যুদ্ধে কৌশল জয়লাভ করেছিল? কাশী। তো কৌশলের যে শাসক, সেই শাসকের নাম হচ্ছে কি স্যার? প্রসেনজিৎ। এই প্রসেনজিৎকে কিন্তু তার বাবা বিম্বিসারও হারিয়েছিল, এবং সে তার ভগিনীকে বিবাহ করে। আবার বাবাকে হারানোর পর আবার আগে তোমার হচ্ছে অজাতশত্রু যখন তার বাবাকে হত্যা করে দিল, কৌশল রাজ আবার তোমার হচ্ছে প্রসেনজিৎ আবার অজাতশত্রুর উপরে আক্রমণ করে। অজাতশত্রু তাকে হারায়, আবার প্রসেনজিতের মেয়েকে সে বিবাহ করে। মানে বৈবাহিক নীতি হর্যঙ্ক বংশের বৃদ্ধির একটা অন্যতম কারণ ছিল। ঠিক আছে? তার পরবর্তীতে নেক্সট কোশ্চেন নাম্বার 10 কি বলছে? হর্যঙ্ক বংশের শেষ রাজার নাম কি? তো মাথা রাখবে, হর্যঙ্ক বংশের শেষ রাজার নাম হচ্ছে নাগদশক। দেখো, নাগদশক হচ্ছে হর্যঙ্ক বংশের শেষ রাজা। তিনি শিশুনাগ দ্বারা পরাজিত হন। তাহলে হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কি? তাহলে হচ্ছে কি স্যার? বিম্বিসার। এ হচ্ছে কি প্রতিষ্ঠাতা। আচ্ছা, অজাতশত্রু হর্যঙ্ক বংশের হচ্ছে শ্রেষ্ঠ রাজা। আর হচ্ছে শিশুনাগ, তোমার হচ্ছে নাগদশক এই বংশের শেষ রাজা। আচ্ছা, এই নাগদশককে হত্যা করলো কে? নাগদশককে হত্যা করলো হচ্ছে তোমার শিশুনাগ। এবং কোন বংশের প্রতিষ্ঠা হলো? শিশুনাগ বংশের প্রতিষ্ঠা হলো। আশা করি বুঝাতে পারলাম। তাহলে এটা অ্যান্সার কি হবে? হর্যঙ্ক বংশের শেষ রাজা কে? তাহলে নাগদশক। নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 11 বলছে হর্যঙ্ক বংশের পর তোমার যে মগধের শাসন কাদের হাতে যায়? তাহলে শিশুনাগ, এখনই বললাম শিশুনাগ বংশ। এবং এই শিশুনাগ বংশ সেটা কে করেছিল? শিশুনাগ নিজেই। মাথা রাখবে। ঠিক আছে? হর্যঙ্ক বংশের পতনের পর। নেক্সট কোশ্চেন নাম্বার
শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা তোমার হচ্ছে গিয়ে কে? তাহলে শিশুনাগ নিজেই, যে কথাটা আমি এখনই বললাম। শিশুনাগ হচ্ছে হর্যঙ্ক বংশের শেষ রাজা নাগদোষককে পরাজিত করে শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেন। তো আশা করি বুঝতে পেরেছো সবাই। তারপরে কোশ্চেন নাম্বার কত? 13। কোশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো, বলছে শিশুনাগ বংশের রাজধানী কোথায় স্থানান্তর করেছিল? রাজগৃহ, বৈশালী না পাটলিপুত্র? একটু বলি, প্রথমে শিশুনাগ বংশ থেকে প্রথমে রাজধানী গিরিব্রজ থেকে বৈশালীতে স্থানান্তর করে, ঠিক আছে। আবার পরে এটা বৈশালী থেকে পাটলিপুত্রতে স্থানান্তর হয়। অর্থাৎ মগধের যে রাজধানী স্থানান্তর সেটা কিন্তু হচ্ছে কার সময় হয়েছিল? এই শিশুনাগ বংশের সময় হয়েছিল। সেই কারণে এখানে দেখো খ এবং গ দুটাই উত্তর দেওয়া রয়েছে। তার মানে অর্থাৎ উত্তর হচ্ছে কি স্যার? ঘ। ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 14 বলছে কালাশক কোন বংশের শাসক? তো শিশুনাগ বংশের শাসক। দেখো লেখা আছে কালাশক হচ্ছে শিশুনাগ বংশের একজন গুরুত্বপূর্ণ শাসক। এমনকি শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ নিজে। আর স্যার এর হচ্ছে শ্রেষ্ঠ রাজা কালাশক। শিশুনাগ বংশের শ্রেষ্ঠ রাজার নাম কালাশক। তার কালাশক কোন বংশের ছিল? তোমার হচ্ছে শিশুনাগ বংশের ছিল, শিশুনাগ। তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 15, কালাশকের পৃষ্ঠপোষকতায় কততম বৌদ্ধ সংহতি হয়েছিল? তো মাথায় রাখবে দ্বিতীয়। তোমাদের বলে রাখি প্রথম বৌদ্ধ সংহতি 483 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল তোমার হচ্ছে বিম্বিসারের সময়। এই বিম্বিসার বলছে অজাতশত্রু। হ্যাঁ 483টা। এটা হয়েছিল কোথায়? রাজগৃহ। দ্বিতীয় হচ্ছে 383, এটাই হয়েছিল কার সময়? কালাশক। ঠিক আছে। এবং এটা হয়েছিল কোথায়? বৈশালী। এটা বৌদ্ধ সংহতিগুলো বলছি। তারপর হচ্ছে 250 বিসি, সব বিসি কিন্তু, হ্যাঁ বিসি 250 বিসিতে হয়েছিল কোথায়? পাটলিপুত্র। এবং এটা যে করেছিল সেটা হচ্ছে অশোক নিজে, মহান দা গ্রেট অশোক। তারপরে হচ্ছে 78 এডি, এটা হচ্ছিল জলন্ধর, কেউ বলছে কাশ্মীর। এবং করেছিল কে? কনিষ্ক। এর মধ্যে থেকে 3টাই স্যার হচ্ছে মগধে হয়েছিল। মগধে তো মানে 4টার মধ্যে 3টাই হচ্ছে বৌদ্ধ সংহতি মগধে হয়েছিল। একটা হচ্ছে 483 বিসি, একটা 383 বিসি, আর একটা হচ্ছে 250। তো 4টার মধ্যে যদি 3টাই যদি তোমার হচ্ছে মগধে হয়ে থাকে, তার মানে বুঝতে পারছো মগধের কারণে কিভাবে তোমার হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রচার হয়েছিল। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, তাহলে এই যে কালাশকের সময় যেটা হয়েছিল সেটা তাহলে কোনটা? দ্বিতীয়টা। কত সালে? 300 তোমার হচ্ছে 83 বিসি। নেক্সট কোশ্চেন নাম্বার 16 বলছে শিশুনাগ বংশের একটি বড় অর্জন গিয়ে কি ছিল স্যার? কৌশল জয়, অবন্তী জয়, বৈশালী জয় না পাটলিপুত্র প্রতিষ্ঠাতা? সব থেকে বড় ছিল হচ্ছে কি স্যার? অবন্তীর জয়। কৌশল জয় অলরেডি তোমার হচ্ছে কি অজাতশত্রু পুরোপুরি করে নিয়েছিল, অজাতশত্রু। ঠিক আছে। আর স্যার এই শিশুনাগ বংশের সব থেকে শ্রেষ্ঠ ব্যাপার কি ছিল? তোমার হচ্ছে অবন্তী জয়। দেখো লেখাই আছে শিশুনাগ অবন্তী রাজ্য জয় করে এবং মগধের শক্তি বৃদ্ধি করে। যদি মগধের শক্তি বৃদ্ধি করাতে এর আগে অলরেডি অঙ্গ এবং তোমার হচ্ছে কি স্যার কৌশল দখলের কাজ যেটা করেছিল সেটা হচ্ছে কি কারা? তোমার হচ্ছে হর্যঙ্ক বংশ। আর এরা গিয়ে কি করলো? এরা গিয়ে করলো যে তোমার হচ্ছে শিশুনাগরা কি করলো? অবন্তীকে জয় করলো। কে স্যার? কালাশক। আশা করি বুঝাতে পারলাম। তাহলে শিশুনাগদের সর্বশ্রেষ্ঠ বিখ্যাত কাজ হচ্ছে অবন্তী জয়। নেক্সট কোশ্চেন, শিশুনাগ বংশের শেষ রাজার নাম কি? তো কালাশক তো শ্রেষ্ঠ রাজা।
স্যার নন্দীবর্ধন। এই নন্দীবর্ধন হচ্ছে তোমার হচ্ছে শিশুনাগ বংশের তোমার হচ্ছে শেষ রাজা, নন্দীবর্ধন শেষ রাজা। আর একে হত্যা করে সিংহাসনে যিনি বসলেন তা সে হচ্ছে কোন বংশ? নন্দ বংশ। তাহলে হচ্ছে মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ হচ্ছে কি স্যার? নন্দ বংশের প্রতিষ্ঠাতা। আর ধরানন্দ হচ্ছে নন্দ বংশের শেষ রাজা। তাহলে দেখো নন্দীবর্মন তোমার হচ্ছে শিশুনাগ বংশের শেষ রাজা ছিলেন এবং যিনি নন্দ বংশের দ্বারা পরাজিত হন। কোন বংশের দ্বারা পরাজিত হন? নন্দ বংশের দ্বারা পরাজিত হন। নেক্সট কোশ্চেন বলছে শিশুনাগ বংশের শাসক তোমার হচ্ছে কত বছর ছিল? মানে শিশুনাগরা কত বছর রাজত্ব করেছে? বলছে প্রায় 100 বছর শিশুনাগরা। যদি শিশুনাগদের তুমি যদি সময় দেখো শিশুনাগ বংশ, তো বলছে 412 বিসি থেকে 388 বিসি। ঠিক আছে, এবার লক্ষ্য করো 412 থেকে যদি 388 বিসি আমরা যদি মাইনাস করি, একটু এই জায়গাটা কনফিউজ হলাম। 412 বিসি থেকে 388, এখানে তাহলে 12 বছর। আর 88 মানে 388 মানে এখানে হচ্ছে কত বছর? তোমার হচ্ছে 88, তার মানে হচ্ছে এইদিকে হচ্ছে 12 বছর, তা 24 বছর, বেশি না তো। এখানে 100 উত্তর হবে না, তাহলে গিয়ে কি হবে স্যার? প্রায় 50 বছর যেটা লেখা আছে, তো 50 হবে না, এটা প্রায় 24 বছর। ঠিক আছে, শিশুনাগ বংশ। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, কালাশকের সময় মগধের রাজধানী কোথায় ছিল? তো কালাশকের সময় বৈশালী, এবং এই বৈশালীতেই তিনি দ্বিতীয় বৌদ্ধ সংহতি করেছিল। দ্বিতীয় বৌদ্ধ সংহতি করেছিল। ঠিক আছে, দেখো ওটা লেখা আছে যে কালাশকের সময় রাজধানী বৈশালীতে স্থানান্তর হয়। তাহলে আসতে পারে যে রাজগৃহ থেকে রাজধানী বৈশালীতে স্থানান্তর কে করেছিল? তাহলে হচ্ছে কালাশক। আর বৈশালী থেকে পাটলিপুত্রতে কে করেছিল? তাহলে হবে উজ্জয়ন। ঠিক আছে, তাহলে আশা করি বুঝাতে পারলাম। নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কত? 20 নম্বর কোশ্চেনে কি বলছে যে শিশুনাগ তোমার হচ্ছে বংশের শাসনকালে মগধের প্রধান প্রতিদ্বন্দ্বী রাজ্য কে ছিল? ঠিক আছে, কৌশল, অবন্তী, বৈশালী না গান্ধার? তো আমি আগে বলেছি যে অবন্তী জয় তাদের হচ্ছে সব থেকে বড় কাজ ছিল। তো শিশুনাগরা সেই অবন্তীকে পরাজিত করে মগধের শক্তি বাড়িয়েছিল। ঠিক আছে, কৌশল অলরেডি হর্যঙ্ক বংশ বাড়িয়ে দিয়েছিল, মানে হর্যঙ্ক বংশ অলরেডি দখল করে নিয়েছিল। ঠিক আছে, বৈশালী ছিল, বৈশালী অ্যাকচুয়ালি এদের সময় হয়, মৌর্যদের সময়। গান্ধারও মৌর্যদের সময় হয়। ঠিক আছে, শিশুনাগ বংশের সেই 25 বছরের রাজত্বে তোমার হচ্ছে সব থেকে বড় যেটা ভূমিকা নিয়েছিল সেটা হচ্ছে অবন্তী জয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে কি স্যার? কোশ্চেন নাম্বার 21, মহাপদ্মনন্দের উপাধি কি ছিল? মহাপদ্মনন্দ কি উপাধি নিয়েছিল? একরাট, সর্বক্ষত্রান্তক, না খড়গ, উভয়ই, না কোনোটিই নয়? তো মাথায় রাখবে দুটোই। তিনি যেমন নিজেকে একরাট বলে ঘোষণা করেছিলেন, আবার সমস্ত ক্ষত্রিয়দেরকে কি হত্যাকারী বলতেন। হত্যাকারী কাদের হত্যাকারী? ক্ষত্রিয়দের। এর আগে যে দুটো বংশ পেলাম, একটা হচ্ছে হর্যঙ্ক বংশ আর একটা হচ্ছে কি বংশ? শিশুনাগ বংশ। এই দুটো বংশই কিন্তু ছিল হচ্ছে কি তোমার হচ্ছে দুটোই ছিল হচ্ছে কি ক্ষত্রিয়, কিন্তু এটা কিন্তু ক্ষত্রিয় বংশ নয়। এই প্রথম তোমার হচ্ছে কি অক্ষত্রিয় কোনো বংশ বসলো, এবং সেটা হচ্ছে কার নেতৃত্বে? তোমার হচ্ছে মহাপদ্মনন্দের নেতৃত্বে। এবং মহাপদ্মনন্দ এই সময় মানে ক্ষত্রিয় হত্যাকারী এবং একরাট বলে উপাধি নিয়েছিল, এবং একটা উপাধি নিয়েছিল যে কিসের? পরশুরাম। তো মহাপদ্মনন্দের সাথে তোমার যে তিনটা উপাধি মাথা রাখবে, একরাট, সর্বক্ষত্রাত্মক, আর একটা হচ্ছে কি তোমার হচ্ছে পরশুরাম। মহাপদ্মনন্দ কে? মহাপদ্মনন্দ, এই মহাপদ্মনন্দ হচ্ছে কি স্যার? আমি আগে বললাম নন্দ বংশের প্রতিষ্ঠাতা। নন্দ বংশের প্রতিষ্ঠাতা। আশা করি বুঝাতে পেরেছি। নেক্সট বলছে নন্দ বংশের শাসনকালে মগধের রাজধানী কোথায় ছিল? তো নন্দ বংশ আস্তে আস্তে অলরেডি মগধের রাজধানী পাটলিপুত্র হয়ে গিয়েছিল।
স্যার তাহলে এই গিরিব্রজ ও রাজগৃহ এটা ছিল হর্যঙ্ক বংশের সময়। তারপর হচ্ছে বৈশালী, এটা হলো শিশুনাগ বংশের সময়। আর পাটলিপুত্র পবিরেন, যেটা আমি বলছি পাটলিপুত্র, তো পাটলিপুত্র হচ্ছে কি গিরিব্রজ। এই তোমার হচ্ছে পাটলিপুত্র হচ্ছে এই তোমার হচ্ছে নন্দবংশ। তো রাজধানী স্থানান্তর হয়েছে টাইম টু টাইম। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কত? কোশ্চেন নাম্বার হচ্ছে তোমাদের 23। বলছে মহাপদ্মনন্দ কোন রাজ্য জয় করেছিলেন? কলিঙ্গ, কৌশল, অবন্তী না সবগুলো? স্যার সবগুলো রাজ্য দখল করেছিল। অর্থাৎ মানে এর আগে তো আমরা জানি যে কৌশল এবং অবন্তী দুটো আগে তোমার হচ্ছে বিন্দুসার, এই বিম্বিসার আর হচ্ছে কালাসব, এরা দুজন জয়লাভ করেছিল। এর সময় আবার এরা অনেকটা স্বাধীনতা পেয়ে গেছিল। মহাপদ্মনন্দ গিয়ে কি করলো স্যার? কলিঙ্গ, তারপর যে কৌশল আর অবন্তী, তিনটে জায়গায় কিন্তু দখল করে নিল মহাপদ্মনন্দ। তার মানে বুঝতেই পারছো, উত্তর ভারতে প্রথম যদি একত্রীকরণের কাজ যদি কেউ করে থাকে তো সেটা হচ্ছে কে? মহাপদ্মনন্দ। নেক্সট কোশ্চেন, ধনানন্দের শাসনকালে কে ভারত আক্রমণ করেছিলেন? ঠিক আছে, ধনানন্দের শাসনকাল বলছে চন্দ্রগুপ্ত মৌর্য, আলেকজান্ডার, অশোক না কেউ নয়। তো মাথায় রাখবে ধনানন্দের সময় কে করেছিল? আলেকজান্ডার। দেখো লেখাই আছে আলেকজান্ডার দ্য গ্রেট, আলেকজান্ডার দ্য গ্রেট আলেকজান্ডার। আর স্যার কবে? 326 বিসিতে। তিনি কোথাকার রাজা ছিলেন? ম্যাসিডোনিয়া। ম্যাসিডোনিয়া কোথায়? গ্রিক বা গ্রিস। কতদিন ছিল ভারতে? তো বলছে 19 মাস, মাথায় থাকে যাতে। ঠিক আছে, এবং কার সময় তিনি ছিলেন? কার সময়? তো বলছে ধনানন্দ। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কত? 25। বলছে নন্দ বংশের পতনের জন্য কে দায়ী? অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, কৌটিল্য না উভয়ই? খড়গ উভয়ই। তাহলে অবশ্যই স্যার খড়গ উভয়ই হবে। কৌটিল্য একজন বুদ্ধিমত্ত ব্যক্তিত্ব ছিলেন। কৌটিল্য যিনি চাণক্য ছিলেন, যার নাম হচ্ছে কি স্যার? বিষ্ণুগুপ্ত ছিল। তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান পরামর্শদাতা। তাহলে তার ভূমিকা আর অবশ্যই চন্দ্রগুপ্ত মৌর্য যে ধনানন্দকে হারিয়েছিল তার ভূমিকা দুজনেরই কিন্তু অনস্বীকার্য। অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য এবং কৌটিল্য দুজনের যুগলবন্দি হচ্ছে নন্দবংশে শেষ করে, এবং শেষ রাজার নাম হচ্ছে কি ছিল? তো হচ্ছে ধননন্দ। বলা হয় যে প্রায় 3000 জনের মানে হাতি একটা মানে হচ্ছে বাহিনী ছিল। তারপরেও কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য এবং তোমার হচ্ছে কৌটিল্যের বুদ্ধিমত্তার কাছে তোমার হচ্ছে ধনানন্দ হার স্বীকার করে। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন নাম্বার 26 নাম্বার কোশ্চেনে গিয়ে কি বলছে দেখো। বলছে নন্দবংশের শাসনকালে মগধের অর্থনৈতিক শক্তি কি ছিল? কৃষি, বাণিজ্য, সামরিক শক্তি না উপরে সবগুলি? তো মাথা রাখবে সবগুলোই। নন্দবংশের সময়, এই যে নন্দবংশের সময় মগধের রাজধানী কি ছিল? পাটলিপুত্র। তাহলে পাটলিপুত্র কোথায়? গঙ্গার তীরবর্তী অঞ্চল। এটা কিসের জন্য বিখ্যাত স্যার? কৃষি। তাহলে কৃষি এদের ভিত্তি ছিল। দ্বিতীয় হচ্ছে কি স্যার? কৃষির সাথে সাথে যেহেতু কৃষির উন্নতি হচ্ছিল সেই জন্য বাণিজ্যেরও উন্নতি হচ্ছিল। আর স্যার বিশাল সামরিক শক্তি হয়েছিল। সামরিক শক্তি আমি এখনই বললাম যে প্রায় 3000 প্লাস হাতির একটা বাহিনী ছিল, ঘোড়া বাহিনী ছিল, পদাতিক বাহিনী ছিল। তো এই ধরনের বাহিনী তোমার হচ্ছে ছিল। অর্থাৎ নন্দবংশের ক্ষেত্রে সবগুলো উত্তর হবে স্যার। 26-এ তাহলে অ্যান্সার কি হলো? 26-এর ডি হলো। নেক্সট 26-এর পর
26-এর পরে দেখো 27 নম্বরে গিয়ে কি বলছে দেখো, মহাপদ্ম তোমার হচ্ছে নন্দের সামরিক শক্তির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে কি, বিশাল পদাতিক বাহিনী, অশ্বারোহী, হাতি না সবগুলো, তো সবগুলো আমি এখনই বললাম যে প্রায় 3000-এর বেশি হাতির বাহিনী ছিল, এখনই বললাম যে ঘোড়ার বাহিনী ছিল, আবার পদাতিক বাহিনীও ছিল। তো এই ধরনের এত বড় বাহিনী দেখে বলা হয় যে তোমার হচ্ছে আলেকজান্ডার পর্যন্ত ভয় পেয়ে গেছিল। তাই ভারতের তীরবর্তী তোমার হচ্ছে কি ঝিলাম নদীর তীরবর্তী অঞ্চলেই প্রায় 19 মাস কাটালেও ভারতের প্রধান শাসক সেই সময়কার অর্থাৎ ধননন্দের সাথে যুদ্ধ করার সাহস বা কূটনীতি তৈরি করে উঠতে পারেনি হচ্ছে কে স্যার, দ্য গ্রেট আলেকজান্ডার। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন নাম্বার কত স্যার, 28 বলছে মগধ কোন যুগে ভারতের অন্যতম শক্তিশালী তোমার হচ্ছে রাজ্য হয়ে ওঠে। তো অন্যতম শক্তিশালী রাজ্য হয়ে ওঠেছে কোন সময় স্যার, ষোড়শ মহাজনপদের যুগে। কেন আমরা সবাই জানি যে ষোড়শ মহাজনপদে 16টা মহাজনপদ ছিল, তার মধ্যে থেকে কি স্যার 4টা মহাজনপদ সব থেকে শক্তিশালী হয়, এরপরে হচ্ছে কি স্যার মগধ আস্তে আস্তে সব থেকে শক্তিশালী হয়ে গেছিল 16টা মহাজনপদের মধ্যে। এবং এই মহাজনপদের মানে ষোড়শ মহাজনপদের মধ্যে থেকে মগধের উত্থানের পিছনে এই যে রাজবংশগুলো ছিল, এই রাজবংশগুলোর কিন্তু অনস্বীকার্য ভূমিকা ছিল। প্রথমে হর্যঙ্ক বংশ, তারপর হচ্ছে শিশুনাগ বংশ, তারপর নন্দ বংশ, তারপর মৌর্য বংশ, তারপর হচ্ছে ধরো হচ্ছে তোমার মৌর্যের পর হচ্ছে শুঙ্গ বংশ, তারপর হচ্ছে কাম্ব বংশ, তারপরে কাম্বর পরে হচ্ছে কুষাণ বংশ, তারপরে গুপ্ত বংশ, তারপরে হচ্ছে পৌষ্যবতী বংশ। এই বংশগুলো কিন্তু শক্তিশালী ভূমিকা মানে হচ্ছে মগধের উত্থানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার, 29 মগধের উত্থানে প্রধান কারণ কি ছিল স্যার, উর্বর কৃষি না কৌশলগত অবস্থান না হচ্ছে শক্তিশালী রাজবংশ না উপরে সবগুলো স্যার। মাথায় রাখবে উর্বর কৃষি কেন, গঙ্গা নদীর তীরে। কৌশলগত অবস্থান বলতে গিয়ে কি স্যার পাটলিপুত্র যেটা রাজধানী ছিল সেটা হচ্ছে কি স্যার দুটো নদীর সঙ্গম স্থলে ছিল, দুটো নদী কি স্যার গঙ্গা ও সোন। বলে যে কোনো রাজ্যের রাজাকে যদি যুদ্ধ করতে আসতে হতো তাহলে গিয়ে কি অনেক বড় স্ট্র্যাটেজি নিয়ে তারপরে আসতে হতো, যেটা পসিবল ছিল না। বেশিরভাগ সেই সময়কার তো অত টেকনোলজির ব্যাপার ছিল না, বুঝতেই তো পারছো। তারপরে হচ্ছে কি শক্তিশালী রাজবংশগুলো, আমি এখন রাজবংশগুলোর নাম বললাম, এই শক্তিশালী রাজবংশগুলোও কিন্তু একটা অন্যতম কারণ ছিল। তাই স্যার গঙ্গার উর্বরতা, এটা হচ্ছে কৃষির উন্নতি, কৌশলগত অবস্থান, আর হচ্ছে কি স্যার তোমার হচ্ছে শক্তিশালী যে রাজবংশ দৃঢ় সেই সময়কার ক্ষত্রিয় এবং অক্ষত্রিয় বংশগুলো, তারা কিন্তু মগধের উত্থানে অগ্রণী ভূমিকা নিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, মগধের প্রাচীন রাজধানী কোনটা ছিল স্যার, পাটলিপুত্র, রাজগৃহ, বৈশালী না উজ্জয়ন। তো সব থেকে প্রাচীনতম হচ্ছে কি স্যার রাজগৃহ বা গিরিব্রজ, একটাই স্যার, যেটাই রাজগৃহ সেটাই গিরিব্রজ। দেখো লেখাই আছে রাজগৃহ মগধের প্রাচীন রাজধানী ছিল। পরে স্যার এই রাজগৃহ গিয়ে কোথায় স্যার বৈশালীতে স্থানান্তর হয়। কার সময়, তোমার হচ্ছে কালাশক। আবার এটা কোথায় স্থানান্তর হয়, পাটলিপুত্রতে, এবং শেষ পাটলিপুত্র পর্যন্তই ছিল। বর্তমানে এই পাটলিপুত্রের নাম হচ্ছে কি স্যার পাটনা। ঠিক আছে, নেক্সট। আচ্ছা শেষ। তাহলে এই হর্যঙ্ক বংশকে কেন্দ্র করে তোমার হচ্ছে শিশুনাগ বংশকে কেন্দ্র করে এবং নন্দ বংশকে কেন্দ্র করে 30টা কোশ্চেন এখানে ছিল। এটা একটা ভিডিও আমি আগে বলেছি, এর পরবর্তীতে আরেকটা ভিডিও আসতে চলেছে এই তোমার হচ্ছে মগধের উত্থানকে কেন্দ্র করে। ঠিক আছে, তো স্যার এই ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যে ভিডিও ভালো লেগে থাকে তো বন্ধু বান্ধবদেরকে রেকমেন্ড করো। আমাদের যদি চ্যানেলে সাবস্ক্রিপশন বাড়ে, চ্যানেলে যদি ভিউ বাড়ে, সেক্ষেত্রে কি আমরাও কিন্তু ইন্সপায়ার হই। ঠিক আছে, তো আশা করছি ভালো লেগে হবে। পরবর্তী আবার তোমার হচ্ছে মগধের উত্থান সংক্রান্ত যে ভিডিও, সেই ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সবাইকে, আমি এই ভিডিওটা শেষ করছি।